টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে যে ট্যাক্স কমানোর 7টি শীর্ষ উপায়। এই 7টি উপায় কী আছে? বিশেষ করে যারা আমরা অনেক বেশি ইনকাম করি, যাদের ট্যাক্স ব্র্যাকেট অনেক হাই, তারা আমাদের এই ট্যাক্সটা আমরা কিভাবে কমাতে পারি সেইগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো, যাতে করে যারা এই অনেক ট্যাক্স ব্র্যাকেট হাইতে থাকার কারণে প্রচুর পরিমাণে ট্যাক্স দিয়ে থাকে, কিছুটা হলেও তারা রিলিফ পাবেন আজকের এই আলোচনার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শকের বাইরে আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেই প্রশ্নগুলো দেখে অবশ্যই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্তকার আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে নানান ব্যস্ততা উপেক্ষা করে আমাদের ডাকে এই অনুষ্ঠানে যোগদান করেন এবং রাত্রিবেলা কষ্ট করে এসে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সত্যি আমরা তাতে ঋদ্ধ এবং প্রাণিত। তো জনাব পারভেজ কাজী, আপনি যেদিন থাকেন, বিশেষ করে যদি সেটা মাসের শেষের দিকে হয় বা যে কোনো সময় হোক, যে অনুষ্ঠানই হোক না কেন, থাকলে একটা বিশেষ বিষয় থাকে, সেটা হলো ট্যাক্স কুইজ। আজকে আমরা সেটার বাইরে যাব না, যদিও আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে ট্যাক্স কমানোর 7টি যে উপায় আছে, শীর্ষ উপায় আছে, সেটা নিয়ে। তবে তার আগে আমরা একটু ট্যাক্স কুইজ, যেটা আমাদের বরাবরের মতো আপনি থাকলে রাখি আমরা, তো সেই ট্যাক্স কুইজটা আগে আমরা দেখে নিই যে আজকে আমাদের কি কুইজ রেখেছি। দর্শক, আজকে এই ট্যাক্স কুইজটা আমরা একটু দেখে নিই। এটা দেওয়ার অর্থই এই নয় যে আপনাদের সাথে বা আপনারা কম জানেন সেটা ভাবার কোনো কারণে, আসলে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা কুইজগুলো রাখি। তো প্রথমেই যে ট্যাক্স কুইজটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে, ডু ইউ হ্যাভ টু আইটেমাইজ ইউর ট্যাক্স রিটার্ন টু ক্লেম চ্যারিটেবল ডিডাকশন? এটার উত্তর কি ইয়েস হবে কি নো হবে, সেটি আপনারাও ইতিমধ্যে হয়তো অনেকেই ধরে ফেলেছেন যেটা কি হবে। তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যা শুনবো আজকে অতিথির কাছে। দ্বিতীয় যে কুইজটি রয়েছে সেটি হচ্ছে, ক্যান রিয়েল এস্টেট প্যাসিভ লস ইফেক্ট ইউর WT ইনকাম অফ মোর দ্যান 150K? অ্যান্সার এটার ইয়েস অর নো, সেটাও আমরা জানবো আজকের আমাদের আলোচকের মধ্যে দিয়ে। জনাব পারভেজ কাজী, ট্যাক্স কুইজ আমি বলে দিয়েছি, স্ক্রিনেও সেটা আছে, আপনি এটি সম্পর্কে ব্যাখ্যা করুন যে কোনটি সত্যি, কোনটা সত্যি না। ধন্যবাদ রানা ভাই। আমাদের আজকের প্রথম কুইজটি হচ্ছে, ডু ইউ হ্যাভ টু আইটেমাইজ ইউর ট্যাক্স রিটার্ন টু ক্লেম চ্যারিটেবল ডিডাকশন? অনেকেই এই কুইজটা দেখে হয়তো বলছে অথবা ভাবছে এটা তো নো ব্রেইনার, এটা কেন পারভেজ সাহেব কুইজ হিসাবে রাখলেন? এটা রাখা এই অর্থ যে হ্যাঁ, অনেকের কাছে এটা নো ব্রেইনার হতে পারে, আবার অনেকের হয়তো এই উত্তরটা জানা নেই। তো শুধুমাত্র তাদের জন্য এই কুইজটি। ডেফিনেটলি আপনারা ঠিকই ধরেছেন অথবা বলছেন যে চ্যারিটেবল ডিডাকশান ক্লেম করতে হলে আপনার ফাইলে আইটেমাইজ করতে হয়। উইদাউট আইটেমাইজেশন আপনি চ্যারিটেবল ডিডাকশান নিতে পারেন না। তো এটার উত্তর হবে ইয়েস, যে আপনাকে আইটেমাইজ করার জন্য
চ্যারিটেবল ডিডাকশন নেবার জন্য আপনার ট্যাক্স ফাইলকে আইটেমাইজ করতে হবে। যদি আইটেমাইজ না করেন, আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন নেন, তাহলে আপনি চ্যারিটেবল ডিডাকশন সেই ফাইলে ক্লেম করতে পারেন না। এখন আসছি আমরা আমাদের দ্বিতীয় কুইজে, এবং এই কুইজটা হচ্ছে ক্যান রিয়েল স্টেট প্যাসিভ লস offset your W2 income of more than 150K? আমি এটাকে একটু ভেঙে বলি যে আপনার W2 ইনকাম যদি 1,50,000 অথবা এর বেশি হয় এবং আপনার রিয়েল স্টেট লস এটাকে এই W2, ধরেন আপনার 1,50,000 ইনকাম, আপনার রিয়েল স্টেট লস হচ্ছে 20,000, তো এটা কি আপনার ইনকামকে 1,30,000-এ এনে দিবে কি না? এটার অ্যান্সার হচ্ছে নো। সাধারণত এটা রিয়েল স্টেট প্যাসিভ লস যদি আপনার ইনকাম 1,50,000-এর উপরে হয়, তাহলে এটা আপনাকে কোনো বেনিফিট দেয় না। এখানে কিছু এক্সেপশন আছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের শীর্ষ 7টি যে ট্যাক্স ডিডাকশনসের যে পদ্ধতি আছে, যেভাবে মানে কুইজগুলো রাখি মোটামুটি ভাবে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রেখে বা সংযোগ রেখে আমরা করি, সেই হিসেবে এখন আপনার কাছে অবশ্যই, যেহেতু আমরা দুটো কুইজে জানতে পারলাম যে প্রথমটির উত্তর হ্যাঁ এবং দ্বিতীয়টি না, তো এখন আমরা তাহলে আমাদের মূল আলোচনায় যেতে চাই যে ট্যাক্স কমানোর যে 7টি শীর্ষ উপায়। আমি সবাই জানি যে এটা হয়তো সবার ক্ষেত্রে নয়, যাদের আমাদের মতো খুব কম ইনকাম আছে তাদের জন্য এটা, তাদের তো এমনি নানা রকম সুবিধা আমরা পেয়েই থাকি, ট্যাক্স অনেক দিতেই হয় না, বরং অনেক সময় পাওয়া যায়। কিন্তু যাদের ইনকাম বেশি আছে, অনেক বেশি আছে, ট্যাক্স ব্র্যাকেট অনেক হাই, তারা তো এই যে কষ্টের যে অর্থ, যে ইনকামটা করেন, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ বলার সময় বলে যে আমি ইয়ারলি আমার বেতন 2,000 বা তারও অনেক বেশি কে, তো সেখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে জমা হচ্ছে তার অর্ধেক। তো সেক্ষেত্রে এই বিষয়টি যারা এই এত কষ্ট পরে এত টাকা বেতন পাওয়ার পরেও অ্যাকাউন্টে যখন এতটা কম অর্থ যায়, এটা অনেক বেশ কষ্টই হয় যারা বেশি ইনকাম করে। সুতরাং আজকে আপনি এটা একটু বিস্তারিতভাবে বলুন যে তারা কিভাবে এই ট্যাক্স কমাতে পারে, তাদের লায়াবিলিটিটা কমিয়ে আনতে পারে, সেই যে 7টি শীর্ষ উপায়ের কথা বলছেন সেগুলো নিয়ে যদি বিস্তারিত আলোচনা করেন, তাহলে অবশ্যই যারা এই হাই ব্র্যাকেটে ট্যাক্স দিয়ে থাকেন তারা কিছুটা হলে উপকৃত হবে। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকে আমরা আলোচনা করব যে আমাদের ট্যাক্স কিভাবে কমিয়ে আনবো। ট্যাক্স কমাবার কিন্তু একটা সহজ উপায় আছে, সেটা নিয়ে আমি আজকে কথা বলতে বসিনি। সেটা হচ্ছে আপনার ইনকাম কমিয়ে দেন, আপনার ট্যাক্স কমে যাবে। কিন্তু আমরা তো সেইভাবে এই খেলাটা খেলবো না। আমরা খেলতে চাচ্ছি আমি আমার ইনকাম বাড়াবো, কিন্তু সেই সাথে আমার ট্যাক্সটা যে বেড়ে আসবে সেটাকে আমি কিভাবে সীমিত করতে পারি, আমি কিভাবে ট্যাক্সটাকে আমার নাগালের মধ্যে রাখতে পারি, আমি যেন আমার ইনকামের একটা বড় অঙ্ক ট্যাক্সে খুইয়ে না বসি। এবং সেটার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু পথ আছে, সেগুলো যদি কেউ মাইনরলি আজকের এই আলোচনাটা শুনে এবং সেইভাবে যদি পরিকল্পনা করেন, তাহলে আপনাদের ট্যাক্স লায়াবিলিটি অনেকাংশে আপনারা কমিয়ে আনতে পারবেন। এখানে প্রথমেই বলে রাখি যে আমরা সকলেই জানি 7টি ট্যাক্স পার্সেন্টেজ আছে। প্রথম পার্সেন্টেজ হচ্ছে 10% ব্র্যাকেট, তারপরে হচ্ছে 12%, তারপরে হচ্ছে 22%, দেন 24, তারপরে 32, দেন 35 and 37%।
37%কে বলা হয়ে থাকে যে হাইয়েস্ট ব্র্যাকেট, এবং আমরা যারা অনেক বেশি আর্ন করি আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা 32 অথবা 34 অথবা 37% ব্র্যাকেটে গিয়ে পড়ি। এখন ট্যাক্স কমিয়ে আনার পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি যদি 34% অথবা 32% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, আমরা আপনাকে যেই পদগুলো দেখাই সেখানে আমরা চেষ্টা করি আপনাকে ম্যাক্সিমাম 22% ট্যাক্স ব্র্যাকেটে যেন আমরা এনে ফেলতে পারি। আমরা জানি যে আমেরিকাতে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, এখানে ইনকাম যত বাড়তে থাকে আপনি তত হায়ার ব্র্যাকেটে যেতে থাকেন। প্রথম কিছু ডলার অ্যামাউন্ট আপনি 10% রেটে ট্যাক্স পে করে থাকেন। ধরেন ম্যারিট ফাইলিং জয়েন্ট, আমি জাস্ট এটা বোঝার জন্য সহজে উদাহরণস্বরূপ বলবো যে ম্যারিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স ফাইল করছে, ইনকাম হচ্ছে $2 লাখ। তো তারা স্ট্যান্ডার্ড ডিডাকশান হাজব্যান্ড ওয়াইফ দুজনেই 65-র উপরে, তো $30,000 তাদের ট্যাক্সেবল তাদের W2 ইনকাম থেকে ওরা ডিডাক্ট করে নিয়েছে, তো থাকলো 1,70,000। এখন এখানে আপনারা ট্যাক্সটা কিভাবে পে করেন? প্রথম 20,000 1,70,000-এর আপনি কিন্তু 10% রেটে ট্যাক্স দিলেন, তার মানে $2,000 আপনার ট্যাক্স লায়াবিলিটি আসলো। 20 থেকে 80,000 পর্যন্ত আপনি দিচ্ছেন 12% রেটে। তো 12% রেটে যদি আপনি দিয়ে থাকেন, ধরেন এখানে 9,600, আমি বোঝার সুবিধার জন্য বলছি যে 10,000 টাকা আপনার ট্যাক্স লায়াবিলিটি আসলো। তো এখন প্রথম 1 লাখে আপনি অলমোস্ট $12,000 ট্যাক্স দিলেন। এখন 1 লাখের উপরে আরও থেকে গেল 70,000, এটা আপনি দিচ্ছেন 22% রেটে। তো 22% রেটে আপনি দিচ্ছেন 70,000, মানে এটা ধরেন আসছে অ্যাবাউট 15,000। সো 1 লাখ 2 লাখ ইনকামে আপনার ট্যাক্স লায়াবিলিটি আসলো এখানে $25,000। তো 25,000 আপনি ট্যাক্স দিচ্ছেন। এখন এটাকে আপনি কিভাবে কমিয়ে আনতে পারেন? প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে টু কোয়ালিফাই অ্যাজ এ রিয়েল স্টেট প্রফেশনাল। রিয়েল স্টেট প্রফেশনাল হিসাবে আপনি যদি কোয়ালিফাই করেন, সেটার জন্য কিন্তু কয়েকটা টেস্ট আছে, এবং এই টেস্টগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এটা কিন্তু ভেরি স্ট্রিক্টলি ফলো করে আইআরএস। সর্বপ্রথম হচ্ছে আপনার যদি রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট থাকে, সেই রিয়েল স্টেট ইনভেস্টমেন্টে অথবা প্রপার্টি অথবা বিজনেস অথবা ট্রেডে আপনাকে মোর দেন 750 আওয়ার্স ইন এ ক্যালেন্ডার ইয়ার আপনাকে স্পেন্ড করতে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 750 ঘন্টা বছরে, এবং এটার কিন্তু লগ মেনটেন করতে হবে। আপনি বাসায় বসে ওই অ্যাকাউন্ট দেখেছেন, ওটা কিন্তু কাউন্ট হবে না। আপনি ব্যাংকে গিয়ে কোন কোন টেনেন্ট আমার পে করেছে, কে পে করে নাই, কে 7 দিন পর গিয়ে পে করেছে, এগুলো দেখছেন, অথবা এই ধরনের জবগুলো কিন্তু এই 750 আওয়ার্সের মধ্যে কাউন্ট হয় না। অনেক অ্যাকাউন্টিং জব যেটা আপনি ঘরে বসে করছেন, এগুলো কাউন্ট হয় না। আর সেকেন্ড থিং যেটা, দুটো টেস্ট, এটা হচ্ছে একটা টেস্ট যে 750 ঘন্টা আপনাকে টাইম স্পেন্ড করতে হবে, আর দ্বিতীয় টেস্ট হচ্ছে আপনার যদি কোনো রেগুলার জব থাকে,
40 আওয়ার্স এ উইক আপনি কাজ করেন অন্য কোথাও W2-র জন্য, আপনাকে এখানে 41 আওয়ার্স পার উইক স্পেন্ড করতে হবে। তার মানে আপনার রেগুলার জবের থেকে বেশি সময় আপনাকে এই রিয়েল স্টেট ট্রেড অথবা বিজনেসে স্পেন্ড করতে হবে। তাহলেই কিন্তু আপনি এই রিয়েল স্টেটের যে লসটা দেখাবার জন্য সাকসেসফুলি যে লক হয়েছিল আপনার ইনকামের কারণে, এটাকে আপনি আনলক করতে পারলেন। এখানে বলে রাখি, অনেক সময় আমাদের স্পাউসরা, হয়তো অনেকে নন ওয়ার্কিং স্পাউস আছে, আপনি উনাকে ব্যবহার করতে পারেন। উনি এই রিয়েল স্টেট ট্রেড অর বিজনেসটাকে ম্যানেজ করেছে, রান করেছে, পুরাপুরি তার হাতে ছিল এটা। এবং তাহলে এটা সহজ হয়, আপনার রেগুলার যেই জব 40 আওয়ার্স আর 45 আওয়ার্স এ উইক আপনি স্পেন্ড করছেন, তার থেকে বেশি সময় আপনাকে এখানে কাটাতে হয় না। এবং এই রিয়েল স্টেট প্রফেশনাল হিসাবে যদি আপনি কোয়ালিফাই করেন, তখন ডেপ্রিসিয়েশন হচ্ছে কিন্তু একটা পেপার লস। এবং রিয়েল স্টেটের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। এবং আইআরএস এই লসটাকে দেখাতে, যারা ইনভেস্টর তাদেরকে কিন্তু ইনসেন্টিভাইজ করেছে বলেই এই লসটা দেখানো সম্ভব। অতএব এই লসটা যদি আপনি দেখাতে পারেন, যদি আপনার ইনকাম হয়ে থাকে $2 লাখ, আমি এই আগের উদাহরণে বলছি, এবং আপনার যদি রিয়েল স্টেটে ডেপ্রিসিয়েশন সহ মর্টগেজ, ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স, রিপেয়ার্স অ্যান্ড ওয়াটার এবং আদার ইউটিলিটিস, এগুলো সব সহ যদি দেখা যায় যে আপনার লস হয়ে গেছে 25,000 or 30,000, আমি কিন্তু ক্যালকুলেট করব আপনার ইনকাম যদি 30,000 হয়ে থাকে, আমি আর 2 লাখ দেখব না আপনার ইনকাম, আমি দেখব 1,70,000। এবং সেখান থেকে 30,000 যদি স্ট্যান্ডার্ড ডিডাকশন নেন, তাহলে কিন্তু ইনকাম নেমে আসলো 1,40,000-এ। এবং এইভাবেই আপনি কিন্তু আপনার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে পারেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে কস্ট সেগ্রিগেশন স্টাডি। কস্ট সেগ্রিগেশন স্টাডি হচ্ছে, আমরা বিল্ডিংকে ডেপ্রিসিয়েট না করে আমরা যদি বিল্ডিংয়ের কম্পোনেন্টগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা ডেপ্রিসিয়েট করি, তাহলে কিন্তু আমি যেখানে বললাম 30,000 আমি লস দেখাতে পারছি, আমি কিন্তু এখানে 70-80 হাজার লস দেখানো সম্ভব। এবং 70-80 হাজার যদি লস দেখানো যায়, তাহলে দেখেন ওই যে 22% ট্যাক্স ব্র্যাকেট থেকে আপনি কিন্তু বের হয়ে গেলেন। আপনার ট্যাক্স, ম্যাক্সিমাম ট্যাক্স ব্র্যাকেট আপনি 12%-এ এসে চলে আসতে পারছে। তো এটা হচ্ছে একটা খুব বড়, আমি বলবো যে পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার রিয়েল স্টেট প্রফেশনাল হিসাবে যদি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, অথবা আপনার স্পাউসকে আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই ডিডাকশনটা আপনি পান। তাহলে এক্ষেত্রে যে শর্ট টার্ম এবং লং টার্ম ইনভেস্টমেন্টের যে একটা বিষয় আছে, সেটা একটু ব্যাখ্যা করবেন। শর্ট টার্ম রেন্টাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ, অনেকে যারা এই রিয়েল স্টেট প্রফেশনালে কোয়ালিফাই করে না, তাদের জন্য কিন্তু একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে শর্ট টার্ম রেন্টাল। শর্ট টার্ম রেন্টাল হচ্ছে, আপনি যদি প্রপার্টিকে এয়ারবিএনবি অথবা ভিআরবিও এদের মাধ্যমে অ্যাভারেজ রেন্টিং যদি 7 days অর লেস হয়, তাহলে কিন্তু আপনাকে রিয়েল স্টেট প্রফেশনালের যেই দুটো টেস্ট, ওই টেস্টগুলো অনেকখানি কমে আসে। অর্থাৎ টেস্টের যেই বড় 750 ঘন্টা বছরে কাজ করতে হবে, তখন কিন্তু এটা হয়ে যায় 100 ঘন্টা। যদি শর্ট টার্ম রেন্টাল হয়, বছরে 100 ঘন্টা কাজ করতে হবে, এবং
অন্য যে কোনো ব্যক্তি যদি এই রেন্টাল অথবা এই রিয়েল এস্টেটকে ম্যানেজ করে থাকে, তার থেকে বেশি সময় আপনাকে স্পেন্ড করতে হবে। অর্থাৎ আপনি 100 ঘন্টা দিচ্ছেন এবং আরও একজন হয়তো আপনাকে এই রেন্টালে সাহায্য করে, সে দিচ্ছে 50 ঘন্টা, তো আপনি অলরেডি কোয়ালিফাইড। এবং 100 ঘন্টা দিয়ে আপনি শর্ট টার্ম রেন্টালের সুযোগটা যদি নিতে পারেন, অর্থাৎ আপনার বাসাটাকে যদি আপনি এয়ারবিএনবি অথবা ভিআরবিওতে পরিণত করেন এবং সেই সাথে শর্ট টার্ম রেন্টাল দিয়ে থাকেন, তাহলেও আপনি এই বেনিফিট পেতে পারেন। তো এটা ছিল 2 নাম্বার পদ্ধতি, শর্ট টার্ম রেন্টালের মাধ্যমে আপনারা এই বেনিফিট পেতে পারেন। এবং এটা একটা খুব বড় ধরনের ট্যাক্স ডিডাকশন, আপনার ট্যাক্সেবল ইনকামকে অনেকখানি কমিয়ে আনতে সাহায্য করে। নাম্বার 3 হচ্ছে কন্ট্রিবিউটিং টু ইয়োর 401k অথবা ইয়োর IRA, অথবা আপনি 403b কারো থাকতে পারে, কারো সেফ IRA অথবা রিটায়ারমেন্ট প্ল্যানে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। এবং কারেন্ট 401k গত বছরের 2023-এর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ডিডাকশান ছিল 22,500, এবং আপনার ওয়াইফও যদি চাকরিজীবী হয়, আপনার স্পাউসও যদি চাকরিজীবী হয়, উনিও যদি 22,500 টাকা কন্ট্রিবিউট করে, তো আপনারা দুজনে কিন্তু এই 2 লাখ ইনকাম নিয়েই আমি বলতে চাই, আপনার কিন্তু 45,000 আপনার ইনকাম থেকে ডিডাক্ট করে ফেললেন বিফোর ডুইং এনিথিং। আর অনেক সময় দেখবেন এটা কত বছরের জন্য করতে হয়? না, এটা যে বছর আপনার সেই বছর না, এটা প্রতি বছর কন্ট্রিবিউট করে যেতে পারে। এবং প্রতি বছর এই 401k এর কন্ট্রিবিউশন লিমিটটা কিন্তু বাড়ছে। তো অতএব, এবং এটা 2টো বেনিফিট, একটা হচ্ছে আপনার ট্যাক্সকে রিডিউস করে দিচ্ছে, আর দ্বিতীয় বেনিফিট হচ্ছে অনেক এমপ্লয়ার এখানে কন্ট্রিবিউট করে 1%, 2%, 3%, 5%, অনেক এমপ্লয়ার কন্ট্রিবিউট করে। এবং এই কন্ট্রিবিউশনটা হচ্ছে কিন্তু ফ্রি মানি ইউ টু কিপ, আপনি রাখবেন। তো আপনি যত ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করবেন, ওরা সেই পার্সেন্টেজ ওয়াইজ এটাকে ম্যাচ করবে এবং সেই টাকা আপনার। তো 401k হচ্ছে তৃতীয় যেই পদ্ধতি, যেটা দিয়ে আপনি আপনার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করে আনতে পারেন। আর এটার সাথে আরেকটা আছে হেলথ সেভিংস অ্যাকাউন্ট, যাদের হাই ডিডাক্টেবল হেলথ ইন্স্যুরেন্স আছে তাদের জন্য। এবং এখানে $4,000 থেকে $8,000 আপনি রাখতে পারেন, এবং এটাও প্রি ট্যাক্স ডলার, মানে আপনাকে এটার উপরে ট্যাক্স পে করতে হয় না। 401k অথবা IRA-তে টাকাটা যেমন আপনি 59.5-এর আগে তুলতে পারেন না, তুললে আপনাকে 10% পেনাল্টি দিতে হয়। HS-এর বেনিফিটটা হচ্ছে আপনি যদি কোয়ালিফাইড মেডিকেল এক্সপেন্সের জন্য এই টাকাটা খরচ করে থাকেন, সেটা মেডিকেল এনি রিজন হতে পারে, তখন কিন্তু এটার উপরে কোনো পেনাল্টি নাই অথবা কোনো কিছু নাই, আপনি এই টাকা উঠাতে পারেন ফর কোয়ালিফাইড মেডিকেল এক্সপেন্সের জন্য। এবং এই টাকাকেও আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন বিভিন্ন, অনেকে স্টকস অ্যান্ড বন্ডসে অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে থাকে, এবং এটার গ্রোথটাও কিন্তু লাইক 401k এবং IRA, এটা কিন্তু ট্যাক্স ফ্রি গ্রোথ। এটার ডাবল বেনিফিট, আপনি রাখছেন যে এই টাকাটা, ওটা যে বাড়ছে ওটার উপরে আপনাকে প্রতি বছর ট্যাক্স ফাইলিংয়ের সময় কিন্তু ওটার উপরে কোনো ট্যাক্স পে করতে হয় না। তো ট্যাক্স ফ্রি গ্রোথ, এটা কিন্তু একটা বড় বেনিফিট। আর সেই সাথে আপনি টাকাটা উঠায় নিতে পারছেন ফর ইয়োর মেডিকেল এক্সপেন্সেস, সেটার জন্য। নাম্বার 4 হচ্ছে চ্যারিটেবল ডিডাকশন। আমরা কম বেশি অনেকেই, স্পেশালি যারা $2, $3, $4, $5 লাখ আর্ন করে,
আমি তাদের ফাইল যখন করি দেখি যে প্রতি বছর ওনারা $10,000, $12,000, $15,000 ওনারা ডোনেট করেন, বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনকে করে থাকেন। তাদের জন্য একটা ইনফরমেশন আমি একটু শেয়ার করতে চাই যে অনেক সময় ওনাদের কোনো বছর হয়তো ইনকাম একটু বেশি, ইনকাম বেশি বলতে আমি বলি যে একজন ডক্টর, উনি বেশ বয়স্ক, উনি এই ব্রুকডেল মেডিকেল হসপিটালেই চাকরি করছেন ব্রুকলিনে। উনি গোল্ডেন হ্যান্ডশেক করে উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আর্লি, এবং ওনাকে একটা হিউজ সাম দেওয়া হয়েছে এটার জন্য। আপনার এই গোল্ডেন হ্যান্ডশেক যেটার কথা বললেন, এই বিষয়টা আমরা শুনবো, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে, তার ফোনটি একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি শাহিন ইসলাম বলছিলাম জামাইকা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ছেলেদের জন্য আমি মা, দুই ছেলের জন্য অ্যাপ্লাই করেছি আগস্টে, এই 2019-এ। তো আমার কতদিন লাগবে আর ওই ছেলেদের কিসের জন্য অ্যাপ্লাই করেছে? ইমিগ্রেন্টের জন্য। ইমিগ্রেন্ট। আচ্ছা আচ্ছা, আমরা আজকে তো আমাদের ইমিগ্রেন্ট বিষয়ক অনুষ্ঠান নয়, আপনি শুক্রবারে ফোন করতে পারেন এই বিষয়টি জানার জন্য। ওই দিন আমাদের একজন অ্যাটর্নি থাকবেন, সেদিন আপনি ফোন করলে আপনার এই প্রশ্নের উত্তর দেব। আমরা আপনার এখন এই প্রশ্নের উত্তর আমরা দিতে চাচ্ছি না, যদিও আমরা জানি আপনি হয়তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু সেটা আমরা দিতে চাচ্ছি না। আপনি শুক্রবারে ফোন করলে নিশ্চয়ই আপনার এই বিষয়টি সম্পর্কে বলতে পারবো। আপনার তবুও আপনার ফোনের জন্য ধন্যবাদ। তো জনাব পারভেজ কাজী, আমরা যে বিষয়টি কথা বলছিলাম বলবো, তবে একটু বিরতি নিয়ে, যেহেতু সুবিধা পেলামই, একটু বিরতি আমরা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি যাদের ট্যাক্স ব্র্যাকেট অনেক হাই, তারা কিভাবে ট্যাক্স কমিয়ে আনতে পারেন। বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছে, আরও কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা করব। আমরা একটি বিরতির পরে যে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে চ্যারিটেবল ডোনেশন নিয়ে, এবং এক্ষেত্রে এসে গোল্ডেন হ্যান্ডশেকে একজন ব্যক্তি অনেক অর্থ পেল, সেখানে সে আপনাকে থামিয়ে দিয়েছিলাম, সেখান থেকে যদি শুরু করেন। ধন্যবাদ। গোল্ডেন হ্যান্ডশেকে উনি অনেকগুলো টাকা পাচ্ছিলেন, এবং উনি বছর থাকতেই আমার সাথে যোগাযোগ করেন, এবং উনি আমাকে বলছিলেন যে আমি তো এই পরিমাণ টাকা পেলাম এবং এটা আমার পুরাটাই ট্যাক্সেবল হবে এই বছর, তো আমি কিভাবে এটাকে কমিয়ে আনতে পারি। তো উনি কয়েকবার আমার সাথে বসলেন, আমার কাছে আসলেন, এবং উনি সাকসেসফুলি একটা বড় অঙ্ক উনি ওনার ট্যাক্স ব্র্যাকেট থেকে বাদ দিতে পারলেন। এই ভদ্রলোক বলছিলাম যে উনি প্রতি বছরই অনেক বড় ধরনের ডোনেশন করে থাকে, এবং এই ডোনেশন অ্যাপ্রক্সিমেটলি উনি 15 থেকে 20 হাজার প্রত্যেক বছর ডোনেট করে। তো উনাকে বলা হলো যে আপনি একটা প্রাইভেট ফাউন্ডেশনে ফর্ম করেন, 501(c)(3) চ্যারিটি প্রাইভেট ফাউন্ডেশন ফর্ম করলেন, এবং ওখানে উনি লার্জ অ্যামাউন্ট অফ মানি ডোনেট করলেন প্রাইভেট ফাউন্ডেশনে। উনি কিন্তু কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনকে টাকাটা দেন নাই, ওখানে টাকাটা উনি পার্ক করেছেন। পার্ক করাই মানে উনার ওটা ডোনেশন। আর উনার আরেকটা জিনিস ছিল যে উনি ক্রিপ্টো এবং এই স্টকস অ্যান্ড বন্ডসে প্রচুর ইনভেস্ট করতেন,
ডে ট্রেডার ছিলেন না, কিন্তু সুবিধা মতোই টাকা দেখে শুনে ইনভেস্ট করতেন, দেখে শুনে ফেলতেন, রাখতেন এবং এগুলো করতেন। তো স্পেশালি ক্রিপ্টোতে ওনার একটা লস ছিল, উনি ওইটাকে লসটাকে ধরতে চাচ্ছিলেন না, মানে লস রিয়েলাইজ করতে চাচ্ছিলেন না। কিন্তু আমি যখন দেখলাম যে এটা একটা খুব বড় অ্যামাউন্ট লস, ক্রিপ্টোর লস, এবং এটা যদি উনি ধরে উনি ওনার ওই ইনকামটাকে অনেকখানি মিনিমাইজ করতে পারবে, তো আমি ওনাকে সাজেস্ট করলাম যে ক্রিপ্টো হচ্ছে এমন একটা মানে ভেহিকেল যে আপনি সেল করে পরের দিনই যদি কিনেন এটা ওয়াশ সেল হবে না, যেহেতু স্টকস অ্যান্ড বন্ড না এটা, এবং সেটাও উনি করলেন। এই দুটো করে উনি একটা হিউজ সাম, মানে এই দুটোর পদ্ধতি ব্যবহার করে, আরও কিছু পদ্ধতি ছিল সেগুলো উনি টু রিস্কি, অথবা উনি সেই মুহূর্তে রিটায়ারমেন্টে যাচ্ছে এই বয়সে সে ওগুলো নিতে চাননি, সেগুলো উনি নেননি। কিন্তু এই দুটো করেই উনি ওনার ট্যাক্স লায়াবিলিটি অনেকখানি রিডিউস করতে পেরেছিলেন। তো ওর জন্যই বলছি যে চ্যারিটেবল ডিডাকশন আপনারা যারা প্রতি বছর করে থাকেন, চ্যারিটেবল ডিডাকশন বুঝতে হলে প্রথমেই আমার কুইজেও ছিল, আপনারা দেখেছেন যে আইটেমাইজড ডিডাকশনটা একটু বুঝতে হবে। আইটেমাইজড ডিডাকশন এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি যে কোনো একটা নিতে পারেন। গত বছর যেমন ম্যারিড ফাইলিং জয়েন্ট যদি 65-র উপরে বয়স হয়ে থাকে দুজনেরই, ধরুন 30,000 ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন, আপনার চ্যারিটেবল ডিডাকশন এবং দিয়ে আইটেমাইজ করলে এটা যদি 30-এর উপরে না যায় তাহলে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনেই থেকে যেতে হয়। এবং আজকাল অনেকেই জানেন স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ক্যাপ আসার কারণে $10,000 ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে, ওর জন্য অনেকেই আইটেমাইজ ডিডাকশন করতে পারেন না। তো এখানে ধরেন আপনি 10,000 করে যদি প্রতি বছর চ্যারিটেবল গিভিংস করে থাকেন, অথবা সেটাই করে আসছেন বিগত অনেক বছর ধরে এবং সামনেও করবার পরিকল্পনা, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটা প্রাইভেট ফাউন্ডেশন ওপেন করতে পারেন, যেখানে অথবা ডোনার অ্যাডভাইজার ফান্ড একটা ওপেন করতে পারেন, এবং সেখানে এই 10 বছরের 10,000 মানে আপনি একটু প্রিপে করলেন, 100,000 টাকা আপনি দিয়ে দিলেন, এবং 100,000 দিলে আপনার যেটা বেনিফিট হবে যে আপনি এই বছর সেটা আপনার আইটেমাইজড ডিডাকশানে লিমিটেশন আছে যে আপনি প্রাইভেট ফাউন্ডেশনে কি পরিমাণ ম্যাক্সিমাম কত আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনার AGI এর সাথে রিলেটেড কত ডিডাকশন নিতে পারবেন, সেই ডিডাকশনটা নিলে দেখা যাচ্ছিল যে আপনি যখন এতদিন আপনি দিয়ে এসছেন কিন্তু কখনোই আইটেমাইজ করতে পারেননি, এবং এই টাকাটা 5 বছর অথবা 10 বছরের টাকা প্রিপে করার কারণে আপনি পুরাটা আইটেমাইজ করতে পেরেছেন এবং বড় একটা ট্যাক্স বেনিফিট পেয়েছেন। আর এখানে আরেকটা বেনিফিট হচ্ছে আপনাকে 5% অফ দ্যাট ফান্ড প্রতি বছর কিন্তু চ্যারিটেবল গিভিংস করতে হবে, মানে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনকে দিতে হবে। এবং এখানে ওই ফান্ড ম্যানেজ করার জন্য আইদার আপনি অথবা আপনার ফ্যামিলির ছেলে মেয়ে কাউকে যদি আপনি এঙ্গেজ করেন, এবং তার যেই রিজনেবল ফি, ধরেন আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি 100,000 টাকা রেখেছেন, তো 5% হচ্ছে 5,000 করে প্রতি বছর আপনাকে মিনিমাম কন্ট্রিবিউট করতে হবে টু চ্যারিটেবল অর্গানাইজেশনস। তো এখন ওই ফান্ডটাকে লুক আফটার করার জন্য আপনি আপনার ছেলে অথবা মেয়েকে এঙ্গেজ করেছেন এবং তাদেরকে আপনি $2,000 পে করেন টু ম্যানেজ দ্যাট ফান্ড। আপনার 5,000 থেকে কিন্তু 2,000 পে হয়ে গেল, আপনি ফ্যামিলিকেই দিচ্ছেন একটা ফিলান্থ্রপিক কাজে, আপনি আপনার ফ্যামিলিকে এঙ্গেজ করছেন। এবং ইয়াং ব্লাড এরা যখন এই কাজে আসে
ওদের মধ্যেও কিন্তু এই ফিলান্থ্রপিক আইডিয়াটা আসে যে যারা গরিব, যাদের কিছু নেই, তাদের জন্য কিছু করার, এই যে মানসিকতা তৈরি হচ্ছে, মানসিকতা তৈরি হয়, ওরা অনেক বেশি অ্যাট্রাক্ট হয় এই জবের প্রতি। এটাও আপনি তাদের অল্প বয়সেই তাদের মধ্যেই শিক্ষাটা দিতে পারছেন। আর সেই সাথে আপনার যে 5% কন্ট্রিবিউট করতে হবে, তার একটা পোর্শন কিন্তু আপনি ফ্যামিলিতে দিয়েই এটা আপনি ফুলফিল করছেন, মানে ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারছেন। তো এটাও একটা বড় ডিডাকশন, চ্যারিটেবল ডিডাকশন। আপনি প্রাইভেট ফান্ড ক্রিয়েট করতে পারেন অথবা ডোনার অ্যাডভাইস ফান্ড, এটা কিন্তু খুব সহজ। এটার জন্য আপনাকে কোনো ফাউন্ডেশন ক্রিয়েট করতে হয় না। আপনি ফাইডালিটি আছে, ভ্যানগার্ড আছে, এদের সাথে আপনি ডোনার অ্যাডভাইস ফান্ড ক্রিয়েট করতে পারেন এবং এটা খুব সিম্পল। ইউ আর পার্কিং ইয়োর মানি ওভার দেয়ার অ্যান্ড টেকিং এ ডিডাকশন দিস ইয়ার। যেই বছর আপনি এটা করছেন, টাকাটা কিন্তু চ্যারিটেবল কাউকে দিলেন না, টাকাটা আপনি ম্যানেজ করেন, আপনি ইনভেস্ট করেন, টাকাটা গ্রো হচ্ছে। এবং সেই সাথে আপনার পছন্দের যে চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো আছে, যাদেরকে আপনি লাইক করেন অথবা পছন্দ করেন অথবা মনে করেন যে তারা আপনি যেটা করতে চান সেটাই এই ফাউন্ডেশনগুলো অথবা এই চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো করছে, তাদেরকে আপনি কন্ট্রিবিউট করে যেতে পারেন ইয়ার্স টু কাম। এটার কোনো লিমিটেশন নেই যে এই 100,000 5 বছরের মধ্যে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। আপনি 20 বছরও নিতে পারেন, কিন্তু হ্যাঁ, রিকোয়ারমেন্টসটা হচ্ছে ওই ফান্ড ভ্যালুর মিনিমাম 5% প্রতি বছর আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপরে আর কি আছে? এরপরে নাম্বার 5টা হচ্ছে ইনভেস্টিং ইন অয়েল অ্যান্ড গ্যাস। অয়েল অ্যান্ড গ্যাস ড্রিলিংয়ে 2 ধরনের ইনভেস্টমেন্ট আছে, একটা হচ্ছে ট্যাঞ্জেবল ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল ইনভেস্টমেন্ট। তো এখানের ইনভেস্টমেন্টের সুবিধাটা হচ্ছে এটা, আপনি যদি 100,000 ইনভেস্ট করেন, আপনি কিন্তু এন্টায়ার 100,000 ডিডাক্ট করতে পারেন এবং প্রথম 2 বছরে আপনি 70 to 85% ডিডাকশান করতে পারেন। তো ঠিক তেমনি আপনার যদি $2,00,000 ইনকাম হয়ে থাকে এবং আপনি যদি $1,00,000 অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্টে দিয়ে থাকেন, আপনি কিন্তু $70,000 থেকে $85,000 আপনি ইনকাম থেকে ডিডাক্ট করতে পারেন। আর এটার সুবিধাটা আরেকটা হচ্ছে যে রিয়েল এস্টেট প্রফেশনালের জন্য ওই ডিডাকশানের জন্য আপনাকে ইনভেস্টমেন্ট ডিডাকশানের জন্য যেমন কয়েকটা টেস্ট আছে, অথবা শর্ট টার্ম রেন্টালেও একটা টেস্ট আছে, এখানে কিন্তু কোনো টেস্ট নাই। আপনি ইনভেস্ট করেছেন, অতএব 70 to 85% টাকা আপনি করতে পারবেন। আমাদের হাতে সময় কম, যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, তো আপনি যদি সংক্ষেপে 5টা বললেন আর 2টো খালি অন্তত নামে শুধু বলে দিন যে এই 2টো উপায় আছে। অয়েল অ্যান্ড গ্যাসের আরেকটা বেনিফিট যেটা অনেক বড়, সেটা হচ্ছে আপনি কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্টের থেকে আপনি কিন্তু রিটার্ন প্রফিট পেতে থাকেন এবং প্রফিট হয়তো 7 বছর, 10 বছর, 15 বছর ধরে পান। তো এটার একটা পার্ট ডিপ্লিশন ধরা হয় এবং সেই পার্ট অ্যাবাউট 15% আপনাকে কিন্তু কোনো এই প্রফিটের উপরও কোনো ট্যাক্স দিতে হয় না। এটা হচ্ছে একটা বড় আর ডোনার অ্যাডভাইজড ফান্ড বলেছি। আরেকটা হচ্ছে 529 কলেজ প্ল্যানিং। আমরা অনেকেই বাচ্চাদেরকে কলেজে দেওয়ার জন্য 529 কলেজ প্ল্যানিং করে থাকি এবং এই কলেজ প্ল্যানিংটা শুধু স্টেট লেভেলেই আপনাকে ট্যাক্স বেনিফিট দেয়, ফেডারেল লেভেলে দেয় না। কিন্তু তারপরও এটা একটা বড় কথা হচ্ছে যে আপনি কিছু টাকা সেট অ্যাসাইড করছেন ফর ইয়োর চাইল্ডস কলেজ এডুকেশন। আর লাস্ট হচ্ছে ট্যাক্স লস হারভেস্টিং। ট্যাক্স লস হারভেস্টিং হচ্ছে আপনার যদি ক্যাপিটাল গেইন অথবা আপনি প্রপার্টি সেল করবেন কখনো, এবং প্রপার্টি সেল করলে দেয়ার উইল বি এ হিউজ ক্যাপিটাল গেইন ট্যাক্স এসে আপনাকে হিট করবে। ওর জন্য আমরা সব সময় সকলকে অনুরোধ করি যে আপনি কিন্তু
ট্যাক্স লস হারভেস্টিং করে আপনি একটা প্যাসিভ লসের ব্যাংক বানিয়ে রাখবেন। অনেকেই বলে আমি তো শুধু ইয়ারলি $3,000 লস দেখাতে পারি, বাকিগুলো আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয়, তো আমি $2 লাখ $3 লাখ একটা লস পোর্টফোলিও বানায় রাখবো কী কারণে? কিছুদিন আগে আমি একজনের ট্যাক্স ফাইল করলাম, তার পোর্টফোলিওতে 3 লাখের মতো লস ছিল। সে একটা প্রপার্টি সেল করেছে, তার প্রফিট হয়েছে মোর দেন $500,000, 5 লাখ। সে কিন্তু 2 লাখের উপরে শুধুমাত্র ট্যাক্স দিয়েছে অনেক বিকজ অফ দ্যাট লস। তো অতএব এটা প্রত্যেকেই, যার এই সুযোগ আছে, যারা স্টকস অ্যান্ড বন্ডসে বেচাকেনা করেন, ইনভলভ আছেন, আপনারা একটা লস পোর্টফোলিও বানিয়ে রাখেন। এটা কখন কিভাবে আপনাকে সাহায্য করবে আপনি এখন বলতে পারছেন না, ফিউচারে দেখবেন অনেক বেনিফিট দিয়েছে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আসলে সময়ের দড়িতে আমরা বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও ধন্যবাদ যে এই রাত্রিবেলায় সমস্ত কিছু ফেলে এসে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ট্যাক্স কমানোর 7টি শীর্ষ উপায় আপনি ব্যাখ্যা করেছেন, এবং যারা এটার সঙ্গে জড়িত আছে তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিবিএন কর্তৃপক্ষ। জনাব পারভেজ কাজী, আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যাদের একটু ইনকাম বেশি, যারা বেশি ইনকাম করে, ট্যাক্স ব্র্যাকেট হাই, তাদের ট্যাক্স কমানোর যে বিষয়গুলো, 7টি যে শীর্ষ উপায় আছে, সেই উপায়গুলো নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা এই ব্যাখ্যার মাধ্যমে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।